আচ্ছা, আমরা আমরা এবারে আপিল করব। আমরা আমরা আনন্দিত। ওকে, হ্যাঁ, ওকে। ওই যে ওনারা আরও এই যে রায়টা সম্পর্কে বলবেন এবং আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বলবেন। তো আমি সংক্ষেপে এটুকু বলতে পারি, রায়টার ব্যাপারে আমরা সন্তুষ্ট, তবুও আমরা আপিল করব। আপনারা জানেন যে শেখ হাসিনা স্বৈরাচারে পরিণত হয়েছিল। শেখ হাসিনা যদিও নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছিল, কিন্তু ওই সময়ের পরিক্রমায় তিনি স্বৈরাচারে পরিণত হয়েছিলেন। এক সময় তিনি ক্ষমতা কুক্ষিগত নয়, ক্ষমতাকে চিরস্থায়ী করার চেষ্টা করেছেন। ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যেই তিনি সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ করেছেন 2011 সালে। আদালতের, উচ্চ আদালতের, আমাদের সুপ্রিম কোর্টের একটা বিভক্ত রায়ের, সংক্ষিপ্ত এবং বিভক্ত রায়ের সেই অজুহাতে, যদিও সেই বিভক্ত রায়ে বলা হয়েছে পরবর্তী 2 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। তো এই বিষয় নিয়ে আমরা সংসদে তেমন কোনো আলাপ হয় নাই, একতরফাভাবে এটা পাশ হয়েছে এবং পাশ হওয়ার পরে এই নিয়ে তেমন একটা কথাবার্তা হয়নি। তো এই অধমই প্রথম 2013 সালে প্রথম বলেছি যে এই পঞ্চদশ সংশোধনী যে পাশ হয়েছে সেটা যে লেজিটিমেসি ছিল না, এটার গ্রহণযোগ্যতা ছিল না, এমনকি আইনগত বৈধতাও ছিল না। আমি একটা লেখা লিখেছিলাম 28 অক্টোবর, কোন সংবিধান কার সংবিধান, 2013 সালের 28 অক্টোবরে আমি লেখাটা লিখেছিলাম। এই লেখাতে আমি পরিষ্কারভাবে বলেছি যে শুধু পঞ্চদশ সংশোধনীর লেজিটিমেসি নয়, লেজিটিমেসি এই জন্য এতে একতরফাভাবে পাশ করা হয়েছে, জনগণের মতামত নেওয়া হয়নি। সংবিধান তো জনগণের মতামতের প্রতিফলন। এছাড়াও যেই সকল বিশেষজ্ঞদেরকে ডাকা হয়েছিল তাদের মতামত উপেক্ষা করা হয়েছে। সর্বোপরি যে একটা বিশেষ সংসদীয় কমিটি গঠিত হয়েছিল 15 সদস্যের, এবং তার 12 জনই ছিলেন সরকার দলীয়, যে তারা সর্বসম্মতভাবে তারা সুপারিশ করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধন। এই সব উপেক্ষা করে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয় এবং পঞ্চদশ সংশোধনী পাশ করার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়, যার মাধ্যমে যে ক্ষমতা চিরস্থায়ী করার একটা ব্যবস্থা হয়। তো এই লক্ষ্যে আমি শুধু এই লেখাই নয়, আরও অনেকগুলো লেখা লিখেছি। আমি অনেকগুলো সংবাদপত্রে লিখেছি, টেলিভিশনে আপনাদেরকেও বলেছি যে শুধু পঞ্চদশ সংশোধনী এটা অসাংবিধানিক নয়, যে যেই সরকার গঠিত হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেই সরকারও অবৈধ। অর্থাৎ এই যে বয়ান যে শেখ হাসিনার সরকার অবৈধ ছিল, এটা এই যে এই আপনাদের এই অধমেই প্রথম এটা উপস্থাপন করেছে। এবং তার প্রেক্ষিতে শুধু লেখালেখি নয়, আমি একটা বইও লিখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রাজনীতি। এই সব তথ্য উপাত্ত সংগ্রহ করে, সব যুক্তি, সব কিছু এখানে সন্নিহিত করে আমি এই বই লিখেছি। বইটার টাইটেলটা ছিল আসলে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের অপরাজনীতি, কিন্তু যেই প্রেক্ষাপটে এটা প্রকাশিত হয়েছে 2023 সালে, আপনারা তো জানেন 2023 সালে কি অবস্থা ছিল, তখন অপটার শব্দ বাদ দেওয়া হয়েছে, কিন্তু সব কিছুই ভিতরে আছে যে এই পঞ্চদশ সংশোধনীটা অবৈধ ছিল, সরকারও অবৈধ ছিল। এবং এর পরবর্তীতে আমরা ঠিক করেছি যে আমরা আদালতে যাব, আদালতের আশ্রয় নেব। আমরা পঞ্চদশ সংশোধনী যে পাশ হয়েছে সেটা আমরা চ্যালেঞ্জ করব। তো আমি এটা লিড পিটিশনার হয়েছি, আমার সাথে আরও 4 জন ছিলেন। আমরা গত বছর মামলা দাখিল করেছি, গত বছর অগাস্ট মাসে আমরা মামলা দাখিল করেছেন। আমাদের লিড লয়ার হলেন যে ডক্টর শরীফ ভূঁইয়া এবং রেদওয়ানুল করিম, উনি সহকারী ছিলেন। ওনারা এটা নিয়ে লড়েছেন এবং আমরা এই মাসেই তো রায় হলো। রায় ডিসেম্বরে হয়েছে, পূর্ণাঙ্গ রায় এই মাসে পূর্ণাঙ্গ রায়, লিখিত রায়, সেটা এই মাসে প্রকাশিত হয়েছে। তো আমরা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে আনার যেই আকাঙ্ক্ষা নিয়ে যে আমরা রিটটা করেছি এবং আমরা পঞ্চদশ সংশোধনী অবৈধ এই যুক্তিতে করেছি, এটা আদালত আমাদের সাথে একমত হয়েছে। এবং আমাদের এই আইনজীবীরা এবং আমাদের আইনজীবী
তিনি যে আর্গুমেন্টগুলো উত্থাপন করেছেন তার ভিত্তিতে একটা বইও প্রকাশিত হয়েছে, রিভলিউশনারি কনস্টিটিউশনালিজম and why it was essential to declare the 15th Amendment unconstitutional, ওনার এই আর্গুমেন্টের ভিত্তিতে। এবং ওনারা এই কাজটা করেছেন একটা অত্যন্ত কি বলে যোগ্যতার সাথে এবং অত্যন্ত সুচারুরূপে ওনারা এই মামলাটা তুলে ধরেছেন। ওনাদের আর্গুমেন্টগুলো ওনারা কনভিনসিংলি ওখানে উত্থাপন করেছেন, যার ফলে আদালত আমাদের সাথে একমত হয়েছে, পঞ্চদশ সংশোধনকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। এবং তারা এই কাজটা করেছেন সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, মানে বিনা পারিশ্রমিকে, সম্পূর্ণ ভলান্টিয়ার হিসাবে এই কাজটা করেছেন, প্রো বনো যেটাকে বলে, এই কাজটা সম্পূর্ণ বিনা পারিশ্রমিক করেছেন। এসি কেনার কথা ভাবছেন? ভিশা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক